BBL 41 ম্যাচ নাম্বার মেলবোর্ন রেনেগেডস ভার্সেস সিডনি থান্ডার। এখন আমরা আজকের এই ভিডিওয়ে তোমাদের সবাইকে দেখাবো যে ড্রিম ইলেভেনের কোন 11 জনকে একটা সঠিক টিমের মধ্যে নেওয়া যায় আর তোমাদেরকে কিভাবে গ্র্যান্ড লিগ জেতানো যায়। গ্র্যান্ড লিগের ক্ষেত্রে একটু রিস্ক নিতে হয়, তো আমি এখানে একটু রিস্ক নিয়ে টিম বানাবো। আমি আশা করব যে তোমরাও আমার টিমটাকে ফলো করবে, আর আমার মনে হয় এতে তোমরা গ্র্যান্ড লিগ ক্র্যাক করতে পারবে। তো ফার্স্ট, মেলবোর্ন রেনেগেডস 9টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত বিবিএলে, তার মধ্যে 3টে মাত্র জিতেছে আর 5টা ম্যাচ হেরে গেছে। সেকেন্ড হচ্ছে সিডনি থান্ডার, যারা 9টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচ জিতেছে আর 3টে ম্যাচ হেরেছে। তো যদি তুলনা করা যায় তাহলে মেলবোর্ন রেনেগেডসের থেকে সিডনি থান্ডার অনেক বেটার টিম। তো কালকের বিবিএলের যে ফার্স্ট ম্যাচ নাম্বার 41, ওটা আমার যতদূর মনে হয় সিডনি থান্ডারেরই জেতাটা উচিত। এবার দেখে নেওয়া যাক এটা কোন স্টেডিয়ামে হচ্ছে। এটা হচ্ছে মার্ভেল স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার মার্ভেল স্টেডিয়ামে এটা হচ্ছে। মার্ভেল স্টেডিয়ামে এখনো পর্যন্ত বিবিএল এর টোটাল 4টে ম্যাচ খেলা হয়েছে। 4টে ম্যাচের মধ্যে রেনেগেডস খেলেছে এখানে 1টা, 2টো, 3টে ম্যাচ, 4টে ম্যাচ। এই 4টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছে আর 2টো ম্যাচ হেরেছে। রেনেগেডসের এটা হোম গ্রাউন্ড, এখানে 4টে ম্যাচ রেনেগেডস খেলেছে, কিন্তু তার মধ্যে 2টো জিতেছে আর 2টো হেরেছে। যে 4টে ম্যাচ এখানে হয়েছে, হোবার্ট হ্যারিকেনের সাথে প্রথমে হয়েছে রেনেগেডসের লাস্ট যে ম্যাচটা হয়েছিল, ওখানে হোবার্ট হ্যারিকেন করেছিল 206 রান 5 উইকেটে, আর রেনেগেডস করেছিল 121 রানে অল আউট হয়ে যায়। তো হোবার্ট হ্যারিকেনের মানে অনেক বেশি রানে জিতেছিল এবং খুব ইজিলি জিতেছিল ম্যাচটা। সেকেন্ড ম্যাচে দেখা যায় রেনেগেডস করেছে 151 রান 8 উইকেটে ফার্স্ট ব্যাটিং করে, আর স্কচার্স যারা 152 রান ইজিলি চেস করে দিয়েছিল 2 উইকেট হারিয়ে। থার্ড ম্যাচে দেখা গেছে যে স্কচার্স 206 রানে 5 উইকেট ফার্স্ট ব্যাটিং করে, রেনেগেডস 185তে 5 উইকেট 20 ওভার পুরো খেলে। আর ফোর্থ ম্যাচে দেখা গেছে রেনেগেডস করেছে 153 9 উইকেটের বিনিময়, আর এখানে স্ট্রাইকার্স 151 রান 8 উইকেটের বিনিময়, এবং রেনেগেডস 2 রানে ম্যাচটা জেতে। রেনেগেডসদের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না, ওদের প্লেয়ারদের পারফরমেন্সও খুব একটা ভালো যাচ্ছে না, তো সিডনি থান্ডারে এই ম্যাচ জেতার চান্সেস বেশি। ট্যালি করে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইনিংসে পেসার নিয়েছে, ফার্স্ট বোলাররা নিয়েছে 20টা উইকেট আর স্পিনাররা নিয়েছে মাত্র 5টা উইকেট। সুতরাং ফার্স্ট ইনিংসে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ফার্স্ট বোলারের কাজটা বেশি হবে, স্পিনারের কাজ কিন্তু অত নেই। ঠিক নেক্সট বিপরীতভাবে দেখা যাচ্ছে সেকেন্ড ইনিংসে পেসাররা নিয়েছে 11টা উইকেট আর স্পিনাররা নিয়েছে 12টা উইকেট। সুতরাং সেকেন্ড ইনিংসে এখানে কিন্তু বল টার্ন করা শুরু হয়, আর বল যেহেতু টার্ন করা শুরু হয় তাই জন্য এখানে স্পিনারদের একটা অ্যাক্টিভিটি রয়েছে এবং প্লাস পয়েন্ট রয়েছে সেকেন্ড ইনিংসে। যারা বল করতে আসবে তাদের স্পিনারদের একটা প্লাস পয়েন্ট রয়েছে। তো এই হচ্ছে ডিসকাশন। এরপরে আমরা দেখে নেবো যে প্রত্যেকটা প্লেয়ারের কীরকম পারফরমেন্স করেছে গত 5টা ম্যাচে, এবং বিবিএলেরই লাস্ট 5টা ম্যাচে তারা কীরকম পারফরমেন্স করেছে, এবং মোটামুটি একটা কোন টিম হতে পারে একটা আইডিয়া করে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। প্রথমে মেলবোর্ন রেনেগেডসের আমি কথা বলি। উইকেট কিপার সেকশনে এখানে রয়েছে শ্যাম হারপার, ব্যাটিং সেকশনে রয়েছে অ্যারন ফিঞ্চ, শন মার্স, এম হার্ভে, জে সেইমোর। অলরাউন্ডার সেকশনে পাবে এন ম্যাডিসন, এম নবি আর ডব্লিউ সাদারল্যান্ড। বোলার সেকশনে পাবে কেন রিচার্ডসন, জেমস প্যাটিনসন, জেড খান আর জেড ইভান। এই 11 জন প্রেডিক্ট করা হচ্ছে, এই 11 জন খেলবে। এছাড়াও আমরা আরও 3টে প্লেয়ারের সম্বন্ধে এখানে তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই, যারা রেনেগেডসের হয়ে নেক্সট ম্যাচে খেলতে পারে। জে এফ ম্যাকগার্ক, ব্যাটসম্যান স্পেশালি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আর ট্রপলে হচ্ছে ফার্স্ট বোলার, আর থার্ড হচ্ছে জে প্রেস্টিভিজ, এও হচ্ছে ফার্স্ট বোলার। তো টোটাল আমি 14 জনের এখানে মোটামুটি ডিসকাশন করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি মেলবোর্ন রেনেগেডসের কার ফর্ম কীরকম চলছে। এস হার্ভার্ড যে ফর্ম দেখা গেছে, ফার্স্ট ম্যাচ করেছিল মানে লাস্ট 5টা ম্যাচের মধ্যে 32 একটা, 57 একটা, একটাতে ব্যাটিং পায়নি, একটায় 7 রান আর একটায় হচ্ছে 0। লাস্ট ম্যাচে ডাক মানে 0 রানে আউট হয়েছিল। তার মানে বুঝতে পারছো এ কিন্তু 5টা ম্যাচের মধ্যে 32 ভালো পারফরমেন্স করেছে, 57 ভালো পারফরমেন্স করছে, তারপর ব্যাটিং পায়নি, আর লাস্ট 2টো ম্যাচ কিন্তু ফ্লপ গেছে। এটা হয়ে গেল এস হারপার। অ্যারন ফিঞ্চ ওপেনিং করে। লাস্ট 5টা ম্যাচ যদি দেখা যায় তো 8 রান, 1 রান, ব্যাটিং পায়নি, আর তারপরে হচ্ছে 50 করেছিল, আর তারপর 37। তার মানে লাস্ট 2টো ম্যাচে কিন্তু অ্যারন ফিঞ্চ ভালো পারফর্ম করেছে।
তারপর আসছে শন মার্শ। শন মার্শ বিবিএল এর পুরো মানে এইবারে বিবিএলটা পুরো প্রথম থেকে খেলেইনি, তো অনলি লাস্ট দুটো ম্যাচ খেলেছে। ফার্স্ট ডাউন পজিশনে আসে মানে 3 নম্বরে, এবং লাস্ট দুটো ম্যাচে পারফরমেন্স খুব ভালো করেছে। একটাতে করেছে 21, একটা করেছে 57। এম হার্ভে, এম হার্ভে এমন একটা প্লেয়ারে ওপেনও করে, কখনো কখনো 6 নম্বরেও আসে। যদি অ্যালেন ফিঞ্চ আর হার্পার খেলে তাহলে এম হার্ভে কিন্তু ওপেন করবে না, ফিঞ্চই ওপেন করবে হার্পারের সাথে। সুতরাং এম হার্ভেকে আমরা মোটামুটি থার্ড ডাউন বা ফোর্থ ডাউন পজিশনে দেখবো, মানে 5 বা 6 নম্বরে ব্যাট করতে আসবে। এম হার্ভের লাস্ট 5টা ম্যাচ যদি দেখা যায়, একটাতে করেছিল 45, একটায় 0, একটায় ব্যাটিং পায়নি, একটায় 23, আর একটায় 0। তার মানে দুটোতে ভালো পারফর্ম করেছে। তারপর আসছি জে সেইমর। জে সেইমর লাস্ট 5টা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ খেলেনি, একটা ম্যাচে ব্যাটিংই পায়নি। লাস্ট দুটো ম্যাচে একটাই করেছে 17 রান 17, একটায় 3 রান, আর লাস্ট ম্যাচে বলও করেছিল 1 ওভার, কিন্তু কোনো উইকেট পায়নি। সুতরাং এর পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। আর এর 5 নম্বর মানে ফিফথ ডাউন পজিশনে আসছে, মানে 7 নম্বর বা 6 নম্বরে ব্যাট করতে আসবে। সুতরাং বল খেলার চান্সও খুব কম, আর বলিংও খুব একটা করে না। তো আমরা এই 22 জনের মধ্যে যে 11 জনকে বেছে নিচ্ছি, তার মধ্যে প্রথমেই সেইমারকে বাদ দিয়ে চলছি, সেইমারকে আমরা নেব না। অলরাউন্ডার পজিশনে চলে আসছে। অলরাউন্ডারে যদি দেখা যায় তাহলে এন ম্যাডিসন, মেলবোর্ন রেনেগেডসের যদি সেরা অলরাউন্ডার এখনো পর্যন্ত এই বিবিএলে হয়ে থাকে সেটা হচ্ছে এন ম্যাডিসন। ম্যাডিসনের লাস্ট 5টা ম্যাচ যদি দেখা যায় তাহলে ব্যাটিং খুব একটা কিছু করে উঠতে পারেন। তো একটাতে 3 রান, একটাতে 3 রান, একটাতে খেলেনি, একটাতে 4 রান, আর লাস্ট ম্যাচে করেছিল 22 রান। কিন্তু বলিংয়ে যদি দেখা যায় 1 উইকেট খেলেনি, 3 উইকেট, এখানে বলিংই করেনি। সুতরাং লাস্ট 4টে ম্যাচ খেলেছে, 4টে ম্যাচে 5টা উইকেট নিয়েছে, কিন্তু ব্যাটিংয়ে খুব একটা পারফর্ম করতে পারেনি। কিন্তু ম্যাডিসন কিন্তু খুব ভালো ব্যাটসম্যান, বিবিএলে ম্যাডিসনের রেকর্ড কিন্তু খুবই ভালো, আর সেকেন্ড ডাউন পজিশনে আসে। লেফট হ্যান্ড স্পিনার, সুতরাং ম্যাডিসনকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে এই ম্যাচটাতে। তারপর আসছি মোহাম্মদ নাবি, আফগানিস্তানের প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার, বাট এই বিবিএলে খুব একটা পারফর্ম করতে পারছে না। তো লাস্ট 5টা ম্যাচ যদি দেখা হয় তাহলে একটাতে 7 রান করেছে, একটাতে 2 রান, একটাতে ব্যাটিং পায়নি, একটাতে 0, আর একটাতে ব্যাটিং পায়নি। সুতরাং লাস্ট 5টা ম্যাচে মাত্র 9 রান করেছে, আর বলিংও করেছে, মোটামুটি সব ম্যাচেই বলিং করে, বাট লাস্ট ম্যাচে শুধু 2টো উইকেট নিয়েছে। আর কিন্তু সেরকম কোনো পারফরমেন্স নেই মোহাম্মদ নবীর। তো আমার মনে হয় মোহাম্মদ নবীকে এখনই আমি বাদ দিচ্ছি না, একটু কনসিডার করে চলছি। পরে আমরা দেখবো যদি মোহাম্মদ নবী এখান থেকে বাদ গেলেও যেতে পারে, সেটা আমরা পরে আসছি। এরপর হচ্ছে ডাব্লিউ সাদারল্যান্ড। সাদারল্যান্ড থার্ড ডাউন পজিশনে আসে, মানে 5 নম্বরে। ব্যাটিংয়ে খুব একটা চান্স পায় না। লাস্ট 5টা ম্যাচে একটাতে 2 করেছে, একটাতে 5 করেছে, 3টেতে ব্যাটিংই পায়নি। বলিং করেছে 2 ওভার 3 ওভার বলিং করে, উইকেট সেরকমভাবে তুলতে পারে না। সুতরাং সেকেন্ড যে প্লেয়ারটা আমি 22 জন থেকে বাদ দেবো সেটা হচ্ছে ডাব্লিউ সাদারল্যান্ড। এবার আসছি মেলবোর্ন রেনেগেডসের বোলিং সেকশন। বোলিং সেকশনে যদি দেখা হয়, কে রিচার্ডসন, জে প্যাটিনসন, জেড খান আর জেড ইভান। কেন রিচার্ডসন লাস্ট 5টা ম্যাচের মধ্যে মাত্র 5 উইকেটই নিয়েছে, এবং দুটো ম্যাচে উইকেট নিয়েছে। একটি ম্যাচ খেলেনি, আর দুটো ম্যাচে কোনো উইকেট পায়নি। ডেথ ওভারে বল করতে আসে, তো কেন রিচার্ডসন খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। যে প্যাটিনসনও তাই, যে প্যাটিনসন লাস্ট 5টা ম্যাচে কোনো উইকেটই পায়নি, কারণ 3টে খেলেছে, 3টেতে কোনো উইকেট পায়নি, আর দুটো খেলাতে চান্সই পায়নি। তো সুতরাং যে প্যাটিনসন 5টা ম্যাচে লাস্ট 5টা ম্যাচে কোনো উইকেট পায়নি, কিন্তু খুব ভালো বোলার এবং ডেথ ওভারে বল করতে আসে, সুতরাং উইকেট নেওয়ার চান্সেস খুব বেশি। জেড খান, জেড খান হচ্ছে লেফট হ্যান্ড স্পিনার। যেহেতু সেকেন্ড ইনিংসে স্পিন খুব ভালো কাজ করবে, তো জেড খানকেও কিন্তু আমরা এখন বাদ দেবো না। উইকেট লাস্ট 5টা ম্যাচে 3টে উইকেট নিয়েছে, আর 3টে ম্যাচ উইকেট লেস গেছে। আর জেড ইভান্স লাস্ট যে বোলার, এটা হচ্ছে রাইট হ্যান্ড ফাস্ট বোলার। এ লাস্ট 5টা ম্যাচের মধ্যে দুটো খেলেনি এবং 3টেতে কোনো উইকেট পায়নি। তো জেড ইভান্স খুব একটা এফেক্টিভ লাগছে না আমার, তো জেড ইভান্সকে আমি বাদ দিয়ে চলবো। টোটাল 22টা প্লেয়ারের মধ্যে আমরা অলরেডি 3টেকে বাদ দিয়ে দিয়েছি, 19টা প্লেয়ার আমাদের হাতে রয়েছে। সিডনি থান্ডার, সিডনি থান্ডার এই ম্যাচে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় সিডনি থান্ডার জিতবেই এই ম্যাচটা। অনেক অনেক মানে কম্প্যাক্ট টিম লেগেছে, আর মেলবোর্ন রেনেগেডসের থেকে খুবই ভালো পারফরমেন্স করেছে। উইকেট কিপার সেকশনে যদি দেখা যায়, এস বিলিংস লাস্ট 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ খুবই ভালো খেলেছে, 67। বাকি 4টেতে অতটাও পারফর্ম করতে পারেনি, কিন্তু খুব ভালো ব্যাটসম্যান। সেকেন্ড ডাউন পজিশন আসে, মানে 4 নম্বরে। 18, 11, 19 এইরকমই রান করতে পেরেছে। উইকেট কিপার সেকশনে আরেকজন এদের খেলবে, এটা হচ্ছে গিলকেসের খুব একটা পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু অদ্ভুতভাবে লাস্ট দুটো ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছে, এবং গিলকেস কিন্তু ওপেন করে। একটা ম্যাচে 93 করেছিল, এবং লাস্ট ম্যাচে 32 রান করেছিল। জে সাঙ্গা 3 নম্বর ব্যাট করতে আসে, মানে ফার্স্ট ডাউন পজিশন। জে সাঙ্গা খুবই ভালো ফর্মে, এবার বিবিএলে আমার মনে হয় সিডনি থান্ডারের হয়ে সবচেয়ে বেশি রানও করেছে জে সাঙ্গা। 47,
56, 91, সঙ্গে একটা উইকেট। লাস্ট ম্যাচে করেছে 34, একটাই ম্যাচ ফ্লপ যেটাতে 6 রান করেছিল আর কোনো উইকেট পায়নি। যে সাঙ্গা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, আর এটাও কিন্তু রাইট হ্যান্ড স্পিনার। অ্যালেক্স হেলস একদম খারাপ ফর্মে। অ্যালেক্স হেলস পারফর্ম করতেই পারছে না বিবিএলে। 14-13 দুটো ম্যাচে বাদ পড়েছিল, তারপর 26 লাস্ট ম্যাচ করেছিল 26 রান, ওটাই একটু বেটার পারফরমেন্স। এছাড়া অ্যালেক্স হেলস কিন্তু খুব একটা পারফরমেন্স করছে না, কিন্তু খুবই ভালো প্লেয়ার, সুতরাং একেও আমি বাদ দিতে পারবো না এই মুহূর্তে। বেন কাটিং মাঝে মাঝে বল করছে, মাঝে মাঝে বল করছে না। এই কাটিংকে নিয়ে এই জন্যই একটা সমস্যা, কখনো কখনো ক্যাপ্টেন ওকে দিয়ে 1 থেকে 2 ওভার বল করিয়ে নিচ্ছে, আবার কখনো কখনো করাচ্ছে না। কখনো বেন কাটিং ওপেনে চলে আসছে, কখনো 6 নম্বরে আসছে। সুতরাং মানে বেন কাটিং এমন একটা প্লেয়ার, হুট করে এই মুহূর্তে আমি বাদ দিচ্ছি না। পারফরমেন্স যদি দেখেন, লাস্ট 5টা ম্যাচের মধ্যে দুটোতে একটা 37 করেছিল, একটা 34 করেছিল, উইকেট কিছুই নেয়নি, আর বাকিগুলো ফেল। কিন্তু বেন কাটিং যদি ওপেন করে আর যদি 1 ওভার বল করে একটা উইকেটও নিয়ে নেয়, তাহলে বেন কাটিং কিন্তু ডিটিতে যাবেই, ড্রিম টিমে যাবেই। তো একেও আমি বাদ দিচ্ছি না এই মুহূর্তে। ও ডেভিস 5 নম্বরে আসে, মানে থার্ড ডাউন পজিশন। 5টার মধ্যে একটা ম্যাচে চান্স পায়নি, একটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পায়নি, আর লাস্ট 3টে ম্যাচে যদি দেখা যায় একটা 26, একটা 14, একটা 19। সুতরাং খুব একটা ভালো পারফরমেন্স করছে না, আর শুধু ব্যাটিংটাই করে। সুতরাং আমি এখান থেকে ও ডেভিসকে অবশ্যই বাদ দিয়ে চলবো। ও ডেভিস বাদ পড়ছে। এবার চলে আসছি আমরা সিডনি থান্ডারের অলরাউন্ডার সেকশনে। একজনই প্লেয়ার রয়েছে ওদের, ড্যানিয়েল স্যামস যদি দেখা যায় পার ম্যাচে উইকেট আছে, 2 উইকেট, 1 উইকেট, 4 উইকেট, 1 উইকেট, 1 উইকেট। রান বলতে গেলে একটাতে 28 রান করেছিল, এছাড়া খুব একটা রান করছে না, আর ব্যাটিংও অনেক নিচের দিকে আসে, 5th ডাউন পজিশনে আসে, কিন্তু উইকেট পার ম্যাচে 1টা থেকে 2টো উইকেট নেবে। তো ড্যানিয়েল স্যামস, আর লেফট হ্যান্ড ফাস্ট বোলারের মানে পারফরমেন্স খুবই ভালো হচ্ছে বিবিএলে। তো ড্যানিয়েল স্যামস খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। এবার চলে আসি আমরা সিডনি থান্ডারের লাস্ট 4টে প্লেয়ার যারা বোলিং সেকশনে রয়েছে। একটা হচ্ছে শাকিব মাহমুদ পার ম্যাচে উইকেট নিচ্ছে। লাস্ট 4টে ম্যাচে 2টো উইকেট নিয়েছে, আর 1-2-2-2-2 ডেথ ওভারে বল করতে আসে, খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। জি সান্ধু রাইট হ্যান্ড ফাস্ট বোলার। 5টা ম্যাচ খেলেছে, লাস্ট 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচেই 4 উইকেট নিয়েছে, বাকি 4টে ম্যাচে কোনো উইকেট নেয়নি, এবং লাস্ট ম্যাচেই কিন্তু জি সান্ধু 4 উইকেট নিয়েছে। এটা এমন একটা প্লেয়ার, এই প্লেয়ারটা মানে পারফরমেন্স কিন্তু মানে কনসিস্টেন্সি নেই, পারফরমেন্সে কোনো কনসিস্টেন্সি নেই। তো সুতরাং আমি এখান থেকে জি সান্ধুকে বাদ রাখবো। আর জি সান্ধুর যদি আপনারা দেখেন, তাহলে মানে নেওয়ার পার্সেন্টেজ প্রচুর হাই থাকবে, কারণ 4 উইকেট নিয়েছিল, ডেথ ওভারে বল করতে আসে। কিন্তু জি সান্ধু এই ম্যাচে আমার মনে হচ্ছে চলবে না, সুতরাং জি সান্ধুকে আর ও ডেভিসকে এখান থেকে আমি বাদ দিই। তারপর আসছে সি গ্রিন লাস্ট 5টা ম্যাচের মধ্যে 5টাই উইকেট নিয়েছে, একটা ম্যাচে উইকেট লেস গেছে, এবং যেহেতু এটা রাইট হ্যান্ড স্পিনার, তো সি গ্রিনকে আমি রাখবো। সি গ্রিন কিন্তু পারফর্ম করতেও পারে। নীল ম্যাকঅ্যান্ড্রু লাস্ট 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ খেলেনি, 4টে ম্যাচ খেলেছে, এবং 4টে ম্যাচের মধ্যে ওই একটা ম্যাচেই উইকেট নিয়েছে, সেটা হচ্ছে 3টে, বাকি 3টে ম্যাচ কিন্তু উইকেট লেস গেছে। তো ম্যাকঅ্যান্ড্রুকেও আমি এই মুহূর্তে রাখছি, পরে দেখা যাবে কি হবে না হবে। তো অলরেডি 22টা প্লেয়ারের মধ্যে আমি 5টা প্লেয়ার বাদ দিয়ে দিয়েছি। জে সাইমোর, ডব্লিউ সাদারল্যান্ড, জেড ইভান্স মেলবোর্ন রেনেগেডসের। আর সিডনি থান্ডারে যদি দেখা যায়, সিডনি থান্ডারে আমি বাদ দিয়েছি জি সান্ধু আর ও ডেভিস। এইবারে আসছি আমাদের যে কি কম্বিনেশন হবে। কম্বিনেশনে কেউ এখানে ডট আছে, বুঝতেই পারছেন, দুরকম ভাবে রাখতে পারেন। 2টো উইকেট কিপারের সাথে যেতে পারেন, অথবা একটা উইকেট কিপার আর 4টে ব্যাটসম্যানের সাথে যেতে পারেন। 2টো অলরাউন্ডার, 4টে বোলার, এই হচ্ছে আপনার কম্বিনেশন হওয়া উচিত এই ম্যাচটাতে, কালকের ম্যাচটাতে। এখানে মোটামুটি আপনারা যে 4টে ম্যাচ হয়েছে, সেই 4টে ম্যাচ দেখতে পাবেন মোটামুটি রান ভালোই হয়। আর ফার্স্ট ব্যাট যারা করেছে তারা 3বার জিতেছে, সেকেন্ড ব্যাট যারা করেছে তারা 1বার জিতেছে। তার মানে ফার্স্ট ইনিংসে ব্যাটিং খুবই ভালো হয়, আর সেকেন্ড ইনিংসে ব্যাটিং পারফরমেন্স অতটা ভালো হয় না, আর সেকেন্ড ইনিংসে স্পিনটা বেশি কাজ করে, আর ফার্স্ট ইনিংসে ফাস্ট বোলিংটা বেশি কাজ করে। এই হচ্ছে অ্যানালিসিস টোটাল। এবার আমরা আস্তে আস্তে আসছি কাকে নেওয়া যায়। যারা ডিফেন্সিয়াল টিম বানাবে তাদেরকে কিভাবে বানাতে হবে সেটাও আমি বলে দেবো। যারা সিঙ্গেল একটা টিম নিয়ে গ্র্যান্ড লিগ খেলতে যাবে তাদেরকেও আমি বলে দেবো। সুতরাং এই ভিডিওটাই পুরোপুরি বানানো হচ্ছে গ্র্যান্ড লিগ ক্র্যাক করার জন্য। গ্র্যান্ড লিগ ক্র্যাক করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, অনেকে ভাবে যে এটা পুরোটাই লাকের ব্যাপার, কিন্তু না, 80% হচ্ছে তোমার লজিক, আর 20% হচ্ছে তোমার লাক। তো 80% লজিকটা তুমি ঠিকঠাক লাগাও, আর যদি তোমার ঠিক মতো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যদি ঠিক মতো তোমার মানে বেঁধে যায় বা ঠিক হয়ে যায় বা লেগে যায়, তাহলে কিন্তু তুমি গ্র্যান্ড লিগ ক্র্যাক করতে পারবে।
তো আসছি উইকেট কিপার সেকশনে। উইকেট কিপার সেকশনে রয়েছে আমাদের স্যাম হার্পার, এস বিলিংস আর এম গিলকেস। অনেকে একজন কিপার নিয়ে যাবে, উইকেট কিপার নিয়ে যাবে। আমি তোমাদের বলে রাখছি, এম গিলকেসের কনসিস্টেন্সি কিন্তু খুব একটা ভালো নয়। লাস্ট দুটো ম্যাচ পারফর্ম করেছে, 93 আর 32 করেছে। এম গিলকেস 100% এই ম্যাচে ফ্লপ করবে, সুতরাং এম গিলকেসকে আমি বাদ রাখবো। তার মানে আমাদের উইকেট কিপার সেকশনে দুটো প্লেয়ার রয়েছে, একটা হচ্ছে স্যাম বিলিংস। স্যাম বিলিংস লাস্ট 3টে ম্যাচ খেলেনি, খুবই ভালো প্লেয়ার, এর পরের ম্যাচে কিন্তু পারফর্ম করার চান্সেস আছে। স্যাম হার্পারও তাই, হার্পারের লাস্ট 3টে ম্যাচ খুব একটা পারফর্ম করেনি, একটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পায়নি, লাস্ট দুটো ম্যাচে পারফর্ম করতে পারেনি, সুতরাং স্যাম হার্পারও কিন্তু ভালো খেলতে পারে। যদি কেউ দুটো উইকেট কিপার নিয়ে যাও তাহলে স্যাম হার্পার আর স্যাম বিলিংস দুজনকেই নিয়েছো। আর যদি কেউ একটা উইকেট কিপার নিয়ে যাও, যারা ডিফেন্সিয়াল টিম বানাচ্ছ, যারা 6টা টিম বানাচ্ছ, 8টা টিম বানাচ্ছ, 10টা টিম বানাচ্ছ, তারা 50-50 রাখো। 4টেতে নিয়ে যাও হার্পারকে, 4টেতে নিয়ে যাও স্যাম বিলিংসকে। এম গিলকেসকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর যারা সিঙ্গেল নিয়ে যেতে চাইছো, তারা স্যাম বিলিংস স্যাম হার্পারের মধ্যে, তাহলে আমি বলবো হার্পারকে নিয়ে যাওয়াই বেটার। কারণ যে টিম ফার্স্ট ব্যাট করবে তাদের উইকেট কিপারকে নিয়ে যাও, কারণ দুজনই টপ অর্ডারে খেলে। এস বিলিং সেকেন্ড ডাউন হবে, স্যাম হার্পার ওপেন করে। সুতরাং যে টিম, যদি সিডনি থান্ডার ফার্স্ট ব্যাট করতে আসে তাহলে স্যাম বিলিংসকে নিয়ে চলো, আর যদি মেলবোর্ন রেনেগেডস ফার্স্ট ব্যাট করতে আসে তাহলে স্যাম হার্পারকে নিয়ে চলো। ওকে, তাহলে ক্লিয়ার হলো। যারা সিঙ্গেল এখানে নেবে তাহলে স্যাম হার্পার বা এস বিলিংসের মধ্যে যে টিম ফার্স্ট ব্যাট করতে আসবে সেই টিমের উইকেট কিপারকে নিয়ে চলবে। উইকেট কিপার সেকশন কমপ্লিট। এবার চলে আসছি ব্যাটিং সেকশনে। ব্যাটিংয়ে যারা একটা উইকেট কিপার নিয়ে যাবে তারা 4টে ব্যাটসম্যান নিয়ে যাবে, যারা দুটো উইকেট কিপার নিয়ে যাবে তারা 3জন ব্যাটসম্যান নিয়ে যাবে। ব্যাটসম্যান সেকশনে আমাদের মধ্যে যে সেইমোরকে বাদ দিয়েছি আমি মেলবোর্ন রেনেগেডস থেকে, তো এখানে রয়েছে অ্যারন ফিঞ্চ, শন মার্শ, এম হার্ভে। আর সিডনি থান্ডার থেকে আছে জে সাঙ্গা, অ্যালেক্সি হেলস, বি কাটিং। ঠিক আছে, জে সাঙ্গা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, রাইট হ্যান্ড স্পিনারও, সুতরাং জে সাঙ্গাকে আমি নিয়ে যাও। জে সাঙ্গা এখান থেকে ফিক্সড। অ্যারন ফিঞ্চ, শন মার্শ আর এম হার্ভে ওপেন যেহেতু করছে না, অনেকটাই নিচের দিকে আসছে, তার মানে বলিং মানে খুব একটা বল খেলার সুযোগ পাবে না, সুতরাং আমি কিন্তু এম হার্ভেকেও বাদ দিয়ে যাব। এম হার্ভেকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এখানে রইল অ্যারন ফিঞ্চ আর শন মার্শ। তা আমি এখানে অ্যারন ফিঞ্চকে নিয়ে চললাম, সঙ্গে শন মার্শকেও নিলাম। যারা 3জন ব্যাটসম্যান নিয়ে চলছো তাদের কাছে কিন্তু জে সাঙ্গা, অ্যারন ফিঞ্চ আর শন মার্শ, এই 3জন কিন্তু ফিক্সড প্লেয়ার। অ্যারন ফিঞ্চ, শন মার্শ খুবই ভালো ফর্মে রয়েছে, লাস্ট দুটো ম্যাচ ভালো পারফর্ম করেছে এবং খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো অ্যারন ফিঞ্চ, শন মার্শ শিওর, আর জে সাঙ্গা ভালো পারফর্ম করছে, সুতরাং জে সাঙ্গা শিওর। তাহলে যারা দুটো উইকেট কিপার নিয়ে যাচ্ছ তারা হচ্ছে হার্পার, বিলিংস, সাঙ্গা, অ্যারন ফিঞ্চ আর শন মার্শ, এই 5জন হচ্ছে কম্বিনেশনে। এবার যারা একটা উইকেট কিপার নিয়ে যাচ্ছ, যে টিম ফার্স্ট ব্যাটিং করছে তাদের এক উইকেট কিপারকে নিয়ে যাচ্ছ, তাহলে এক্ষেত্রে যে সাঙ্গা, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, এখানে কিন্তু ব্যাটিং এর আর কোনো তোমার কাছে অপশন নেই। যদি এম হার্ভে ছিল এই 4th পজিশনে, তখন বেন কাটিং আছে, অ্যালেক্স হেলস আছে আর এম হার্ভে আছে। যারা ডিফেন্সিয়াল টিম তৈরি করছো তারা 3জনকেই একটা করে টিমে রাখতে পারো। কোনো কম্বিনেশনে সাঙ্গা, ফিঞ্চ, মার্শ আর ওর সাথে নিয়ে যেতে পারো অ্যালেক্স হেলসকে। আবার কোনোটাতে এই 3জন থাকবে, তার সাথে নিয়ে চলো বেন কাটিংকে। আবার আরেকটা টিমে করো এই 3জন থাকবে, ওর সাথে নিয়ে চলো এম হার্ভেকে। তাহলেই তোমাদের ডিফেন্সিয়াল টিম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3জনকেই একটা করে টিমে রাখো, বা 6টা টিম যদি করো তাহলে প্রত্যেককেই দুটো করে টিমে রাখো। 100% এর মধ্যে ড্রিম টিম মেম্বার তুমি পাবে যদি তুমি অনেকগুলো টিম করে থাকো। যদি সিঙ্গেল টিমের কথা বলো, যেহেতু এখানে যে সাঙ্গাকে নিয়েছো, এখানে অ্যারন ফিঞ্চ আর শন মার্শ একদম পারফেক্ট, এখানে যে সাঙ্গাও পারফেক্ট। তো এখানে আমি বলবো অ্যালেক্স হেলস আর বেন কাটিং এর মধ্যে কাউকে একটা নিতে। অ্যালেক্স হেলস খুবই ভালো পারফর্ম করছে, এই পারফর্মার খুবই ভালো প্লেয়ার, কিন্তু পারফর্ম কয়টা করছে না। এই ম্যাচে কিন্তু অ্যালেক্স হেলস ভালো করতে পারে, অ্যালেক্স হেলসকে নিয়ে চলো। আমি বেন কাটিংকে রাখছি না, কারণ বেন কাটিং এর মানে কনফিউশন রয়েছে, আদৌ বল করবে কি করবে না, ওপেন করবে না মিডল অর্ডারে নামবে, কোনো ঠিক নেই। সুতরাং আমার মনে হয় এখানে যারা 4টে ব্যাটসম্যান নিয়ে যাচ্ছ তারা অ্যালেক্স হেলসকে রাখো। যেহেতু এখানে গিলকেসকে বাদ দিয়েছো, তো গিলকেস আর হেলসই ওপেন করে, তো যখন দুটো ওপেনারের মধ্যে একটা ওপেনারকে বাদ দিয়েছো তাহলে অ্যালেক্স হেলসকে নিয়ে যাওয়াটাই বেটার হবে। তাহলে এখানে বোঝা গেল এই হচ্ছে
ব্যাটসম্যান আর উইকেট কিপার সেকশন। এবার চলে আসছি আমরা অলরাউন্ডার সেকশন। অলরাউন্ডার সেকশন খুবই ইজি। সিডনি থান্ডারের কথা যদি প্রথমে বলা হয়, বি স্যামস খেলছে। স্যামস প্রতি ম্যাচে উইকেট নিচ্ছে, ফিফথ ডাউন পজিশনে আসে, কখনো ফোর্থ ডাউন পজিশনে আসে, বাট উইকেট এবং 4 ওভার বল করছে এবং লেফট হ্যান্ড ফাস্ট বোলার এই বিবিএল এ খুবই ভালো পারফর্ম করেছে। সুতরাং লেফট হ্যান্ড ফাস্ট বোলার ডি স্যামস প্লাস প্রতি ম্যাচে উইকেট নিচ্ছে, তো শিওরলি 100% এই ডি স্যামসের জায়গা তো পাকা। ডি স্যামস ফিক্স প্লেয়ার। বাকি রইল ম্যাডিসন আর মোহাম্মদ নবী। মোহাম্মদ নবী কনসিস্টেন্সি একদমই চলছে না, একদম কনসিস্টেন্সিতে নেই, পারফর্ম খুব একটা ভালো হচ্ছে না। লাস্ট ম্যাচে 2টো উইকেট নিয়েছে, এই ম্যাচে ফ্লপ করার চান্সেস বেশি। তো একটা প্লেয়ার কখনোই মানে খুব একটা ভালো পারফরমেন্স করছে না, হঠাৎ করে এসে প্রতি ম্যাচে পারফর্ম করতে লাগবে, এটা মানাটা খুবই টাফ। আমার মনে হয় না নবী এই ম্যাচে খুব একটা কিছু করতে পারবে। তো আমি এন ম্যাডিসনকে নিয়ে চলব, আমি নবীকে বাদ দেবো। তার মানে এন ম্যাডিসন আর ডি স্যামস, একদম ইজি। এম ম্যাডিসন আর ডি স্যামস হয়ে গেল। তা অলরাউন্ডার সেকশনও হয়ে গেল। এবার পড়ে রইল শুধু বোলিং সেকশন। বোলিং সেকশনে মেলবোর্ন রেনিগেটসের রয়েছে কে রিচার্ডসন, জে প্যাটিনসন, জেড খান। জে ডিভানকে আমি বাদ দিয়েছি। ডেথ ওভারে বল করতে আসে কেন রিচার্ডসন, খুবই ভালো পারফর্ম করছে, আর জে প্যাটিনসন আর জেড খান। যদি মেলবোর্ন রেনেগেটস ফার্স্ট বোলিং করতে আসে তাহলে কেন রিচার্ডসনের সাথে জে প্যাটিনসন যাবে, আর যদি মেলবোর্ন রেনেগেটস সেকেন্ড বোলিং করতে আসে তাহলে কেন রিচার্ডসনের সাথে জেড খান যাবে। বুঝাতে পারলাম? যদি মেলবোর্ন রেনেগেটস ফার্স্ট বোলিং করতে আসে তাহলে কেন রিচার্ডসনের সাথে যাবে জে প্যাটিনসন, আর যদি মেলবোর্ন রেনেগেটস পরে বোলিং করতে আসে তাহলে কেন রিচার্ডসনের সাথে যাবে জেড খান। ক্লিয়ার? আচ্ছা, এদিকে যদি দুটো প্লেয়ার নেওয়া হয়, এখান থেকে আমি জি সান্ধুকে বাদ দিয়েছি, তো এস মাহমুদ, সি গ্রিন আর ম্যাক অ্যান্ড্রু। এখানেও সেম, সিডনি থান্ডার যদি ফার্স্ট বোলিং করে তাহলে এস মাহমুদ ফিক্স প্লেয়ার, মানে ফার্স্ট বোলিং করুক বা সেকেন্ড বোলিং করুন, এস মাহমুদ ফিক্স প্লেয়ার। আর যদি ফার্স্ট বোলিং করে সিডনি থান্ডার তাহলে এন ম্যাক অ্যান্ড্রু, আর যদি সেকেন্ড বোলিং করে তাহলে সেক্ষেত্রে ক্রিস গ্রিন। এই হচ্ছে টিম টোটাল। আমি আবার বলছি, সিডনি থান্ডার যদি প্রথম বল করতে আসে তাহলে শাকিব মাহমুদের সাথে ম্যাক অ্যান্ড্রুকে নিয়ে যাবেন, আর যদি সেকেন্ড বোলিং করতে আসে তাহলে শাকিব মাহমুদের সাথে ক্রিস গ্রিন যাবে। এই হচ্ছে টিম। এখানে কেউ একটা উইকেট কিপার নিয়ে যেতে পারো বা কেউ দুটো উইকেট কিপার নিয়ে যেতে পারো। যে একটা উইকেট কিপার নিয়ে যাবে সে 4টে ব্যাটসম্যানকে নিয়ে যাবে, যে দুটো উইকেট কিপার নিয়ে যাবে সে 3টে ব্যাটসম্যানকে নিয়ে যাবে। এখানে দুটো উইকেট কিপার যাদের বলা হয়েছে হার্পার আর বিলিংস, কিভাবে ডিফেন্সিয়াল টিম তৈরি করতে পারবে সেটাও বলে দেওয়া হয়েছে। ব্যাটিং এর যদি দেখা হয় জে সাঙ্গা, অ্যারন ফিঞ্চ, শন মার্স আর অ্যালেক্স হেলসকে বলেছি যারা ডিফেন্সিয়াল টিম তৈরি করবে, তাহলে হেলসের সাথে বেন কাটিং আর এদিকে হচ্ছে তোমাদের হার্ভে, এম হার্ভে থাকবে। অলরাউন্ডার সেকশন সবচেয়ে ইজি, এখানে এন ম্যাডিসনের সাথে ডি স্যামস যাচ্ছে। বোলিং সেকশন কেন রিচার্ডসন, জে প্যাটিনসন, মেলবোর্ন রেনেগেটস যদি ফার্স্ট বোলিং করে, আর যদি সেকেন্ড বোলিং করে তাহলে কেন রিচার্ডসনের সাথে জাহির খান। সিডনি থান্ডার ফার্স্ট বোলিং করলে মাহমুদের সাথে যাবে হচ্ছে ম্যাক অ্যান্ড্রু, আর যদি সেকেন্ড বোলিং করে তাহলে মাহমুদের সাথে যাবে ক্রিস গ্রিন। এই হচ্ছে অ্যানালিসিস, এই হচ্ছে টিম। আমি বলেছিলাম আরো 3টে করে প্লেয়ারকে আমি রেখেছিলাম। যদি দেখেন যে রেনেগেটসের হঠাৎ করে কোনো প্লেয়ার বাদ পড়লো কোনো ব্যাটিং সেকশন থেকে বা কিছু, তার জায়গায় আসতে পারে এই জে এফ ম্যাকগার্ক, বাট ম্যাকগার্ককে আমি রাখবো না। আর ট্রপলে আসতে পারে প্যাটিনসনের জায়গায় বা রিচার্ডসনের জায়গায় বা ইভান্সের জায়গায়। তো প্যাটিনসন রিচার্ডসনের মধ্যে কেউ যদি বাদ পড়ে আর ট্রপলে ঢুকে তাহলে আর ট্রপলেকে নিয়ে যাবে। প্রেস্টিউইচ যদি থাকে আমি প্রেস্টিউইচকেও বাদ দেবো। সুতরাং আর ট্রপলে যদি এখানে দেখো যে কোনো প্লেয়ার বাদ পড়েছে আর ট্রপলে খেলছে, সেক্ষেত্রে আর ট্রপলেকে নিয়ে যাবো। থান্ডারের ক্ষেত্রে যদি দেখো এ রস রয়েছে, এ রসকে আমি নেবো না, ক্রস রাখলাম। ব্যাটিং সেকশনে যে সাঙ্গাই ঠিক আছে, ওর সাথে অ্যালেক্স হেলসই ঠিক আছে। যদি অ্যালেক্স হেলস না খেলে সেক্ষেত্রে বেন কাটিং, কিন্তু আমি এ রসের দিকে যাব না। আর যদি বোলিং এর দিকে দেখো তাহলে ডগেটকেও আমি নেবো না, বি ডগেট। বাট এম হাসনায়ন কিন্তু খুবই ভালো বোলার। যদি কোনো ফাস্ট বোলার এখান থেকে বাদ যায়, জি সান্ধু হোক বা ম্যাক অ্যান্ড্রু হোক, এই দুজনের মধ্যে যদি কেউ বাদ গিয়ে হাসনায়ন লোকে তাহলে আমি হাসনায়নকে নিয়ে যাবো। তাহলে আমি এক্সট্রা প্লেয়ারদের মধ্যে আর ট্রপলে আর হাসনায়নকে, কিন্তু যদি খেলে তাহলে এই দুজনকে আমি টিমের মধ্যে রাখবো। এই গেল টোটাল অ্যানালিসিস টিমের।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের শুধু লাস্ট সেকশন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কে যেতে পারে বা কারা কন্টেন্ডার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের, সেটা শুধু আপনাদের কাছে বলে দেবো। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের সবচেয়ে বড় কন্টেন্ডার হচ্ছে ডি স্যামস। ডি স্যামস ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের সবচেয়ে বড় কন্টেন্ডার। সেকেন্ড, এন ম্যাডিসন ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন। কেন রিচার্ডসন ডেথ ওভারে বল করতে আসে। যদি মেলবোর্ন রেনেগেডস ফার্স্ট বোলিং করে তাহলে কেন রিচার্ডসনের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হওয়ার চান্সেস রয়েছে। যদি সেকেন্ড বোলিং করে তাহলে জেড খানের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হওয়ার চান্সেস রয়েছে। সেম সিডনি থান্ডারের ক্ষেত্রে, যদি সিডনি থান্ডার ফার্স্ট বোলিং করে তাহলে শাকিব মাহমুদ ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন হতে পারে। আর যদি সেকেন্ড বোলিং করে সিডনি থান্ডার তাহলে ক্রিস গ্রিন হতে পারে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন। উইকেট কিপার সেকশন থেকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন নেবেন না। আর ব্যাটিং সেকশন থেকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন নেওয়ার দরকার নেই। বাট যদি ব্যাটসম্যান সেকশন থেকে কেউ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন নিতে চান তাহলে জে সাঙ্গা ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন হতে পারে, অথবা অ্যারন ফিঞ্চ ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন হতে পারে। বাট আমি বলবো ম্যাডিসন, ডি স্যামস, অথবা কেন রিচার্ডসন, জেড খান, শাকিব মাহমুদ আর সি গ্রিন, এইখান থেকেই আসবে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। অলরাউন্ডার আর বোলিং সেকশন থেকেই আসবে আপনাদের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। এই হচ্ছে টিমের অ্যানালিসিস। নেক্সট ভিডিওতে আমরা আরও অন্য ম্যাচের রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীরকম টিম হওয়া উচিত। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন। আর এই টিম অনুযায়ী আপনারা যান, গেলে আপনারা বুঝতে পারবেন যে গ্র্যান্ড লিগ ক্র্যাক করা সম্ভব।